এবং হচ্ছে আপনি যে পরিশ্রমটা করবেন সেটাকে সঠিক হতে হবে। এমন আছে যে আমি সারাদিন রোদে পুড়ে মানে রোদে ঘামতেছি, বাট আমি তো রোদে না পড়লেও তো আমি তো একটু ছায়া যায়ও তো একটা কাজ করতে পারতাম। আমাকে আগে সেই জিনিসটা জানতে হবে, সেই সংজ্ঞাটাকে বুঝতে হবে। পরিশ্রমের মতো পরিশ্রম যদি আমি 5 মিনিটে যদি সফল হতে পারি, তাহলে তো আমার আধা ঘন্টা খাটার কোনো প্রয়োজন নাই, বাকি 25 মিনিট আমার সেভ হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেখতেই পাচ্ছেন জাতীয় যুবক পুরস্কার 2024 সফল আত্মকর্মী হিসেবে পুরস্কার পেয়েছে ইতি আক্তার। আপনারা ইতিকেই আগে থেকেই চেনেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তারপরেও একটু বলি যে এই যে মেয়েটা কি দেখতেছেন, খুব ছোট্ট এখনো দেখতে, সে বাংলাদেশের প্রথম বড় গরু প্রস্তুতকারী নারী উদ্যোক্তা। আমরা তার কাছ থেকে জানবো যে এই জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে তার অনুভূতি কি, ভবিষ্যৎ স্বপ্ন কি, এবং আগামী পরিকল্পনা কেমন হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকের এই সময়টা হচ্ছে আমার লাইফের বেস্ট একটা সময়। তো এই সময় আমি খুবই ভালো আছি, খুবই অনুভূতির বাহিরে। আচ্ছা, এই যে জাতীয় পর্যায়ে পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, এটা সর্বোচ্চ সম্মাননা, হ্যাঁ, এই সম্মাননাটা হাতে পাওয়ার পরে অনুভূতিটা কি আসলে? আসলে যখন আমি এটা শুনছি, স্যাররা যখন ডিডি স্যাররা যখন আমাকে কল দিয়ে বলছে যে ইতি তোমার হচ্ছে জাতীয়ভাবে তুমি সিলেক্ট হয়েছো, আমি আসলে আহ জীবনে তো অনেক ভালো ভালো মুহূর্ত গুলো আসছে, তাই না? কিন্তু এইটার মতো ওই সংবাদটা শোনার পরে যে একটা অনুভূতি, অটোমেটিক চোখে পানি চলে আসছিল ওই সময়টা। যে আসলে মহান আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। হ্যাঁ, আর শুধু আমি না, আমার আব্বাও কান্না করে দিছে, মার চোখেও পানি চলে আসছে। কারণ আমরা অতি সুখে হচ্ছে দেখা যায় যে আমাদের আনন্দ অশ্রু। এটাই আসলে, এটাই এইভাবেই প্রকাশ করার। না, আমি একটা জিনিস এখানে করতে চাই, শিক্ষাগত দিক দিয়ে আসলে খুবই বলা চলে যে এটাকে বলা হয় না বা সুশিক্ষিত বলা যায় না। সেটাই। একজন নিরক্ষর মানুষও যে জাতীয় পুরস্কার পেতে পারে, সেটা কিন্তু তার উদাহরণ আপনি। অবশ্যই। আচ্ছা, এই যে পুরস্কারটা পেলেন, পুরস্কারটা আসলে কোন ক্যাটাগরিতে, কিসের উপর পেলেন? এটা হচ্ছে সফল আত্মকর্মী। সফল আত্মকর্মীতে আসলে সেক্টরটা কি? আমার সেক্টরটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমি সারা বাংলাদেশে বড় বড় গরু উৎপাদন করেছি এবং আমি একজন উৎপাদনকারী। এবং আমার খামার থেকে আপনার মানে প্রোডাকশন হচ্ছে, সেটা হচ্ছে দুধ। সামনে আপনার দেখা যাবে দুধের থেকে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করার ইচ্ছে, প্রবণ ইচ্ছে আছে। এখানে উন্নত জাত নিয়ে কাজ করতেছি, হলিস্টেন ফ্রিজিয়ান জাত, যেটাকে আমাদের বাংলাদেশে দুধে এবং মাংসের হচ্ছে অগ্রাধিকার রাখবে, দেশের ঘাটতি মেটাবে এবং হচ্ছে দেশ থেকে বেকারত্ব দূর করবে, এরকম একটা ভূমিকা রাখার জন্য যে কাজগুলো থাকে, আমি হচ্ছে একজন উদ্যোক্তা হিসেবে সেটি হচ্ছে সফলভাবে করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে সম্মাননাটা পেলেন আপনি, এই সম্মাননাটা পাওয়ার পরে আসলে যে নিজের প্রতি যে দায়িত্বটা, সেটা আসলে বেড়ে গেল কিনা? আরো দ্বিগুণ বেড়ে গেছে। আরো দ্বিগুণ বেড়ে গেছে। আরো দ্বিগুণ বেড়ে গেছে। তাহলে কি বলতে পারি যে ইতি যেটার মাধ্যমে পরিচিত আজকে ইতি হয়ে উঠছে, সেটা হলো ষাঁড় গরু। প্রথম ছিল হলো লক্ষ্মী সোনা, নাকি? লক্ষ্মী সোনা, রাজাবাবু। আচ্ছা, তো সেখান থেকেই ইতি, আজকের ইতি। আজকে দেখি। তো সেই ষাঁড় গরু ইতির কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, কিন্তু এই পুরস্কারটা পাওয়ার পরে এই অনুভূতি থেকে আবার কি সেটা ব্যাক আসবে কিনা? আসলে আমি যদি ষাঁড় গরুর কথা বলি, তাহলে বলতে গেলে তো আমার বড় বড় গরুর কথা তো আগে বলতে হয়, যে রাজাবাবু। আর রাজাবাবু তো সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্রচুর ভাইরাল ছিলেন, এটা তো বলতেই হবে। তো আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি এর আগে একটা কথা বলছিলাম, যেটা যে আমি একটা সময় আবার ঘুরে দাঁড়িয়ে আমি হচ্ছে ষাঁড় গরু নিয়ে আসবো, যখন কিনা আমার খামারের কোণে 2, 4, 5, 10 লাখ টাকার যদি জিনিস সম্পদ পড়ে থাকে, যে আমার এবছর বিক্রি হয় না, এটা নিয়ে কোনো আমার মানসিক কোনো চিন্তা নাই, তখন আমি আমার খামার থেকে উৎপাদন করব, কারণ আমরা হচ্ছে উৎপাদন করতে জানি। তো আমাদের হচ্ছে এখন মার্কেটিং পলিসিটা লাগবে। আমরা উৎপাদন করতে পারি, মার্কেটিং পলিসিটাকে যখন ওইভাবে পাকাপোক্তভাবে করে নিয়ে আসতে পারবো, তখন হচ্ছে ফ্যাটেনিং এ আসবো। আর ইতিমধ্যে আমি যে এই সেক্টর থেকে সরে যাচ্ছি, বিষয়টা এমন না। আর এখানে যে আমাকে শুধু যে ষাঁড় গরুর জন্য নির্বাচিত করা হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। আমি হচ্ছে সফল একজন আত্মকর্মী। আমি এটাই হচ্ছে আমার মূল পরিচয়। এখন আমি আমার খামার থেকে যে সেক্টরটাকে, এটাকে আঁকড়ে ধরে ওকে সুন্দরভাবে স্বপ্নের, মানে কি বলবো, ধাপে 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 স্বপ্ন পর্যন্ত, স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছানোর জন্য চেষ্টা থাকবে। হ্যাঁ, সফল খামারই ঠিক আছে। আমি কিন্তু বলতে চাচ্ছি ওই অর্থে যে ইতি আজকে ইতি হয়ে উঠছে, কিন্তু
গরু ফ্যাটেনিং এর কারণে, ফ্যাটেনিং দিয়ে সেটা থেকে পরিচিতি, নেট দুনিয়ায় ভাইরাল, সারা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী মানুষ যত জায়গায় আছে সবাই ইতি নামে মেয়েটাকে চেনে। হ্যাঁ, তারপরে নতুন করে আবার পরিচিতি হয়েছে যে ইতি এখন ইউটিউবার, এটা আরেকটা পরিচিতি। যাই হোক, এই যে ইতিকে দেখে, ইতিকে যারা আইডল মনে করে বা ইতিকে যারা ফলো করে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে যে এই যে অনুপ্রেরণাটা এটা থেকে? তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে, আসলে বারবার নিজেকে ভেঙে গড়ার নামে হচ্ছে জীবন। মানে দেখা গেছে যে অনেক সময় আমরা মাথার মধ্যে অন্য অন্য কত ধরনের চিন্তা ভাবনা থাকে, আমরা যদি সেই ভাঙচুর না করে যদি নিজেদের ভাগ্যটাকে ভাঙচুর করে যদি নতুন করে গড়ে উঠাই, তাহলে হচ্ছে আমরা নতুন হচ্ছে দেশ পাবো, নতুন নতুন ভাবে হচ্ছে নিজেদেরকে গড়তে পারবো। এটাই হচ্ছে আমাদের মূলত লক্ষ্য থাকবে। এবং দেখা যাবে যে অনেক সময় অনেকের কাছে আর্থিকভাবে সমস্যা থাকে, যেমন আমার একটা সময় কিন্তু ছিল আর্থিকভাবে আমি কি করব, একটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম। কিন্তু এখন কিন্তু দেখেন আমার পাশে তো একটা সময় কি আমি একটা বাঘে গরুও পাই নাই, আর আজকে দেখেন আমার সেখান থেকে চিন্তা আসলো যে আমি একটা বাঘে গরু পাই নাই, আমার বাসায় গরু গেলে গরু মারা যায়, আর আমি চিন্তা করছি আমার একটা বাড়িকে আমি একটা খামারে রূপান্তরিত করব। ঘর দেই না, ঘর হচ্ছে টিনের চালা দিয়ে পানি পড়ে, কিন্তু গরু খামারে ভরপুর, আলহামদুলিল্লাহ। এইটাই তো এই জন্য স্বপ্ন এবং হচ্ছে স্থিরভাবে যদি আপনারা একটা কাজ যদি সর্বদা শুরু করেন, সেটার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি তো থাকতেই হবে। এবং আপনি চাইলে যুব উন্নয়নের থেকে ট্রেনিং নিতে পারেন, যুব উন্নয়ন আপনার পাশে আছে, সেখান থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারেন। তার মাধ্যমে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি একটা গরু কিনতে পারবেন। বা শুধু যে গরুই আপনাকে করতে হবে বিষয়টা এমন না, এগ্রিকালচারের যত কিছু আপনি যেটা পারেন। এখন আমি বড় গরু পালছি দেখা যে আপনি বড় গরু পালতে পারবেন বা পালবেন, সেটা মার্কেটিং এ খাওয়াতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। এজন্য যেটাই করবেন সেটা হচ্ছে দক্ষতার সাথে, যেটা আপনি নিজে পারবেন। আপনি অন্য থেকে উৎসাহিত নেন। আজকে আমি জাতীয় যুব পুরস্কার পাইছি, এটা আমার লাইফের সেরা প্রাপ্তি, তাই না? এর আগে যারা পাইছে তাদেরকে আমি ফলো করছি। আমার লাইফের স্বপ্ন ছিল যে আমি উপজেলা পর্যায়ে পুরস্কার নিব, জেলা পর্যায়ে নিব, বিভাগীয় পর্যায়ে নিব এবং হচ্ছে জাতীয় পর্যায়ে নিব। তো আলহামদুলিল্লাহ আজকে আমি উপজেলা, জেলা, বিভাগীয়, জাতীয়, আজকের দিন থেকে কিন্তু আমার সেটাও কিন্তু সম্ভব হয়েছে। তার মানে কি, আগে যারা আমাদের যারা সিনিয়র যারা ভাই বেড়াদাররা যারা পাইছেন, তাদেরকে কিন্তু আমি স্মরণ করছি, তাদেরকে আমি খেয়াল করছি। আপনার আইডল কে ছিল আসলে? আমি আসলে ফেসবুকে একটা ভাইয়াকে দেখছিলাম, হ্যাঁ ওই ভাইয়াকে দেখাই হচ্ছে সে জাতীয় পুরস্কার নিয়েছিল। আমার একটা স্বপ্ন সেখান থেকে যে আমিও প্রাইম মিনিস্টারের কাছ থেকে একটা দুব্বা হইলেও নিব। আমি সবসময় সবাইকে বলে বেড়াইতাম যে দেখ আমার না খুব একটা স্বপ্ন, আমি জাতীয় ভাবে কিছু নিব। বলে যে জাতীয় ভাবে কি দিবে? আমি তো দেখ আমাকে যদি জাতীয় ভাবে যদি একটা ঘাস একটা দুব্বা বলে বা এটাও যদি আমাকে ধরায় দেয় যে এটা তোমার জন্য, এটা আমি গ্রহণ করে নিব। এটা আমার কাছে বড় প্রাপ্তি। আর আজকে তো সেই দুব্বার থেকে তো তার থেকে 1000 গুণ বেশি পাইছি, তাই না? তো এটাই হচ্ছে কথা। এই জন্য আপনারা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য থাকবে যে আপনারা ট্রেনিং করেন এবং হচ্ছে আপনারা যেটা পারেন আপনি উদ্বুদ্ধ হন, মানুষকে দেখে কিছু শিখেন, সেটাতে প্রবলেম নেবেন। আপনাকে একজনের রং মাখানো দেখে যে কিছু করতে হবে সেটাই বিষয়টা কিন্তু এমন না। এজন্য আপনি যেটা ভালো মনে করেন, যেটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি সেটাই করবেন। আপনার জন্য সর্বোপরি দোয়া থাকবে। এবং হচ্ছে দেখা গেছে যে যে কোনো প্রকার যদি হেল্প লাগে, ইনশাআল্লাহ আমি এটি আপনাদের পাশে ছিলাম। একটা কথা বলতে চাই যে আপনি একটু আগে বলেছিলেন যে মার্কেটিং পলিসি, তো আমরা একটা সময় খুব মানে ট্র্যাজেডি পার করেছি। আমরা 71 দেখি নাই, 2024 দেখেছি। একটা ফেসিবাদ গভর্নমেন্টের বিদায় হয়েছে। এখনো কি আসলে বলতে চাচ্ছেন যে এই মার্কেটিং পলিসিটা আগের মতো থাকবে? না, এটা থাকবে না, কিন্তু একটু সময় দেওয়া লাগবে। এখন আমাদের যে আসছে তার সাথে তো আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যুব সমাজ, যুব উদ্যোক্তারা হচ্ছে তাদেরকে যদি সাপোর্ট করেই না আগায়, তাহলে না হচ্ছে 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের তো দেখা যাবে যে সরকার তো নতুন যে আসছে, নতুন যে যেটা যেটা গঠন হচ্ছে, এটা তো আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে, কিন্তু আমাদের তো ধৈর্য ধরে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। এটা তো আমাদের মূল টার্গেট থাকবে। আমরা কি আসলে আগে সেই জায়গাটা যেতে পারবো যে খামার সেক্টরটা যে জায়গায় অবস্থান করছিল, যে কিন্তু খুব সহজেই ইতি গড়ে উঠেছে, সেরকম পরিবেশ কি আবার ফেরত আসবে আমাদের দেশে? ইনশাআল্লাহ, যদি হচ্ছে আমাদের যুব সমাজ, যুব শক্তি সবাই যদি একত্র হয়ে আমরা কাজ করি, অবশ্যই আমরা সেটা পারবো। এবং আমাদের যে খামতিগুলো থাকবে সেগুলো কারো না কারো মাধ্যমে যে জানে তার সাথে এটা ডিসকাস করে আমাদের এটা তুলে ধরতে হবে। যেখানে গ্যাপ আছে, গ্যাপ থেকে আমাদেরকে পূরণ করে নিয়ে আসতে হবে। তাহলে সফলতার মূল সংজ্ঞা কি আসলে? কঠোর পরিশ্রম, সফলতা এবং হচ্ছে দেখা যায় সততা। এটাই হচ্ছে লাইফের
মানে সবচেয়ে বড় একটা কিছু। আপনি যদি আজকে এবং হচ্ছে আপনি যে পরিশ্রমটা করবেন সেটাকে সঠিক হতে হবে। এমন আছে যে আমি সারাদিন রোদে পুড়ে মানে রোদে ঘামতেছি, বাট আমি তো রোদে না পড়লেও তো আমি তো একটু ছায়া যায়ও তো একটা কাজ করতে পারতাম। আমাকে আগে সেই জিনিসটা জানতে হবে, সেই সংজ্ঞাটাকে বুঝতে হবে। পরিশ্রমের মতো পরিশ্রম যদি আমি 5 মিনিটে যদি সফল হতে পারি, তাহলে তো আমার আধা ঘন্টা খাটার কোনো প্রয়োজন নাই, বাকি 25 মিনিট আমার সেভ হবে। এইরকম করে আমাদের কিছু কিছু জিনিসগুলাকে ভেবে চিন্তা করতে হবে। আচ্ছা, আপনি এই যে জাতীয় পুরস্কার পেলেন, তাই না? আপনার মূল অনুপ্রেরণা কে ছিল, যে যখন থেকে আপনি শুরু করলেন যুদ্ধটা আসলে? হ্যাঁ, সেই ছোট্ট ইতি থেকে ওই জায়গা থেকে অনুপ্রেরণার জায়গাটা কে ছিল, কার উৎসাহে বেশি আপনি এই জায়গাটায় চলে আসলেন? আচ্ছা, এখানে বলতে গেলে কিছু বলা লাগে, সেটা হচ্ছে প্রথমত যদি আমি বলি, আমার বাবা মা। কারণ আমার বাবা আমাকে অনেক সাপোর্ট করছেন। অনেক মানুষ অনেক সময় দেখেন, আজও কিন্তু আমরা নারীরা আমরা যতটাই বলি না কেন, আমরা কিন্তু অনেক কিছু শিকার হই। কোনটা শিকার হই? যে মানে দেখা যাবে যে হঠাৎ করে বিকেল বেলা কল আসছে, উপজেলার থেকে কল আসছে, তুই কোথায়? স্যার এখানে, চলে আসো। যাইতে হয়, বাসায় ফিরতে রাত হয়। তো দেখেন একটা বাবা একটা মা কতটা ভরসা কতটা বিশ্বাস নিয়ে আমাকে সেই রাস্তায় অনুধাপিত করছে। এটা কিন্তু একটা মূল একটা পয়েন্ট। তারা যদি আমার আজকে আজকে যদি এই সংজ্ঞাটা না বুঝতো, এই গুরুত্বটা যদি না বুঝতো, তাহলে কিন্তু আমাকে বলতো, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, ঘরের কোনো চুপ করে বসে থাক। তাহলে কিন্তু আমি কিন্তু আজকের এই কিন্তু মানে এটা আমার কাছে হচ্ছে উজ্জ্বল একটা নক্ষত্রের মতো, আমি কিন্তু এটা পেতাম না। আর দ্বিতীয়ত যদি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার বেবির কথা তো আমি বলবো, যেটা হিয়ামনি, সে আমাকে অনেক স্যাক্রিফাইস করছে। আমি তাকে করব কি, সে ছোট মানুষ, সে ছোট থেকে যখন থেকে সে জন্মগ্রহণ করছে তখন থেকে আমাকে করতেছে। কারণ আমি বলবো আমার বেবিটার কথাটা, এটা আমার বলা লাগবে, সেটা হচ্ছে দেখা গেছে যে আমি যখন 2020 সালে যখন আমি ভাগ্যরাজকে পৌঁছায় দিতে যাই, ওর বয়স ছিল মাত্র 32 দিন। 32 দিনের হিয়ামনিকে রাইখে আমি ঢাকাতে গেছি পৌঁছায় দেওয়ার জন্য। এবং বড় বড় যত কনফারেন্স আছে, যেমন আজকের দিনেও হচ্ছে আমি হিয়াকে এখানে আনতে পারি নাই, তাই না? তো ও আমাকে সময় দিয়েছে, যদি ও কান্নাকাটি বা অন্যভাবে যদি আমাকে মানসিক ভাবে ইয়া করতো, তাহলে তো আমি এই জিনিসটা পেতাম না। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে দেখা গেছে আমি যে আজকে এই প্রাপ্তিটা কিন্তু আমার শুধু একার না। এই প্রাপ্তিটা যারা আমার সাথে সবসময় ছিল না, আমার এলাকা, আমার জেলা, আমার অফিসার গণের, এবং হচ্ছে মানে সর্বোপরি সবাইকে নিয়ে। তো এখানে আমি একটা সেক্টর থেকে তো আর আমি আজকে এত বড় অর্জনটা অর্জন করিনি, সেটা কয়েকটা সেক্টর ভাগ করা, সেটা আমি একটু বলবো। প্রথমত যদি আমি বলি, সেটা হচ্ছে আমার ফ্যাটেনিং সেক্টর, সেটা হচ্ছে রাজাবাবু। দ্বিতীয়ত যদি বলি দুগ্ধ উৎপাদন। তৃতীয়ত যদি বলি আমার রাজাবাবু ভেটেরিনারি ফার্মেসি, তাই না? এরকম কিছু কিছু মানে সেক্টরের জন্যই কিন্তু আমি একটার জন্য কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারি নাই, তাই না? তো সবকিছু মিলেই তো আমি আজকে এই পর্যন্ত আসছি। তো এখানে যদি আমি আবার আমার ফার্মেসির কথাটা বলি, তাহলে যারা হচ্ছে আমাকে সব সময় সাপোর্ট করেন, আমি যদি এখন কোম্পানির কথা না বলি, তাহলে তার সবসময় দেখা গেছে তাদের সাথে আমার ভালো একটা বিজনেস আছে। তারপরে তারা আমাকে অনেক সময় দেখা যায় যে আমি একটা প্রোডাক্ট আমার শর্ট আছে, ইমার্জেন্সি আমার লাগবে, আমি আজকে কাদের দিয়ে, আমি খামারিদের দিয়েই তো আজকে আমি তো সেইখানে যদি সঠিক সময় সঠিক পরামর্শ সঠিক মেডিসিন যদি তাদেরকে আমি সাজেস্ট না করতে পারি, তারা যদি সেই জিনিসটা আমাকে যদি যেমন নতুন একটা কিছু আসলো, আমাকে বললো আপু এই জিনিসটা এমন এমন হবে, আপনি আপনার খামারিদেরকে মেসেজ দিতে পারেন। তো সেই জিনিসটা আমি তুলে ধরি তাদের মাধ্যমেই। তো আর সেটা যদি আমি প্রথমত বলি, সেটা হচ্ছে দাস এনিমেল হেলথ কোম্পানি কে আমি মানে ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি যে ফিল্ড যে কর্মী আছে রেজাউল ভাই, আমাকে অনেক সাপোর্ট করছেন। সেটা হচ্ছে আমার, আপনারা জানেন ইতিমধ্যে আমার অনলাইনে বিজনেস, সে যদি সঠিক সময় যদি আমার প্রোডাক্টগুলো যদি আমাকে মানে সঠিক জায়গায় যদি পৌঁছায় না দিত কুরিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু আজকে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অনেক সময় অনেক ইমার্জেন্সি অর্ডারগুলো আসে, মানে সবাই আমরা প্যারা নেই, তবু কি এটা আমাদের কাছে একটা আনন্দ, একটা পাওয়া। তো আমাকে অনেকভাবে হেল্প করছেন। আর বিশেষ করে হচ্ছেন উপর থেকে যারা গাইডলাইন করে আমাদের হচ্ছে মানে দাস এনিমেল হেলথ কোম্পানির হচ্ছে স্যার, যেটা হচ্ছে এমডি স্যার, হ্যাঁ, বাবুল স্যার। তো মানে কি বলবো আসলে, সবাইকে নিয়েই হচ্ছে আজকের আমার এই প্রাপ্তি। আসলে এত কিছু তো বলেও শেষ করতে পারবো না। সর্বশেষ হচ্ছে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানার আগে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই স্লোগানটার সাথে ইতির ভূমিকা কি থাকবে? এই স্লোগানের সাথে আমার একটা ভূমিকা থাকবে, দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশে আমরা নিজেদেরকে একজন হচ্ছে এক একটা রত্ন গড়ে তুলবো। আমরা যেখানে থেমে যাব সেখানে থেমে থাকবো না, নতুন করে নিজেকে গড়ার চেষ্টা করব। এবং সর্বোপরি সবসময়, আমি একজন ছোট মানুষ, আমি এখনো জানি আমি সবকিছু জানি না, সবকিছু পারি না, তবু সবকিছু করার প্রবল চেষ্টা নিয়ে এই সেক্টরে আছি। তো মানে সবসময় আপনারা সাথে থাকবেন, এবং হচ্ছে যেইখানে আমরা থেমে যাব সেইখানেই
মানে আপনারা হচ্ছে মানে যারা আমাদের উপর লেভেলের আছেন তারা হচ্ছে আমাদেরকে হাতছানি দিয়ে আমাদের সেই পথটাকে মানে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, শুভকামনা রইলো। দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।